ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আছি প্রকাশ তোমাদের সাথে। আর তোমরা শুনছো স্ক্যারি গপ্প। চলো তাহলে আজকে আবারও একটি গল্প শুরু করা যাক। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর গল্প শুনতে থাকো। আজকের গল্পের নাম বিশ্বজিৎ লেখকের রক্তিম কৃষ্ণচূড়া। পাহাড়ের খোঁজে আটকে থাকা কুয়াশাগুলো যখন নিঝুমপুর গ্রামের বুক চিরে নেমে আসে, তখন চারপাশটা দেখতে সাদা কাশবনের মতো লাগে। সেই কুয়াশা ঠেলে একটা জরাজীর্ণ কালো জিপ গাড়ি এসে থামলো নীলকুঠির সামনে। নীলকুঠি নামটা যতটা সুন্দর, বাড়িটা ততটাই হাড়িম করা। নোনা ধরা দেওয়াল, জানালার ভাঙা কাচ আর কার্নিশে বসে থাকা এক ঝাঁক তক্ক যেন বাড়িটাকে পাহারা দিচ্ছে। গাড়ি থেকে নামলো আদিত্য। পরনে কালো ওভারকোট, চোখে ক্লান্তি আর হাতে একটা বিশাল বড় ক্যানভাস ব্যাগ। সে একজন চিত্রশিল্পী, কিন্তু তার রং তুলি এখন আর ছবি আঁকে না, আঁকে দীর্ঘশ্বাস। 3 বছর আগে ঠিক আজকের দিনেই অরণ্যে হারিয়ে গিয়েছিল, কোনো চিহ্ন না রেখে, কোনো চিঠি না ফেলে। পুলিশ বলেছিল অপহরণ, সমাজ বলেছিল পালিয়েছে, কিন্তু আদিত্যর শিল্পী মন বলতো অরণি এই বাতাসের মধ্যেই কোথাও আছে। দাদা বাবু, ভেতরে যাবেন না। এই সন্ধ্যাবেলাটা বাড়ির বাইরে থাকা একদম উচিত না দাদা বাবু। পেছন থেকে রহমত চাচার খসখসে গলা শুনে আদিত্য চমকে উঠল। রহমত এই বাড়ির দেখাশোনা করে, বয়স 70, চোখ দুটো কোটরে বসা। আদিত্য ম্লান হেসে বলল, ভয় দেখাচ্ছেন চাচা? শিল্পী মানুষের ভয়ের চেয়ে কৌতূহল বেশি। রহমত চাচা বিড়বিড় করে বললেন, কৌতূহল যখন চিতার আগুনে পড়ে তখন আর ছাইটুকু পাওয়া যায় না। মনে রাখবেন, এই বাড়িতে রাত 12টার পর যা দেখবেন তা বিশ্বাস করবেন না, আর যা শুনবেন তার উপর উত্তর দেবেন না। রহমত কথাগুলো বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আদিত্য কাঁধ ঝাঁকিয়ে ভেতরে ঢুকল। বিশাল হলঘর, মাঝখানে একটা পুরনো আমলের ঝাড় লণ্ঠন ঝুলছে, যাতে ধুলোর আস্তরণ পড়ে আছে। ধুলো মাখা আসবাবপত্রের গন্ধ আর একটা অদ্ভুত বুনো কামিনীর সুবাস মিলেমিশে একাকার হয়ে আছে। কামিনী ফুল অরণ্যের খুব প্রিয় ছিল। আদিত্যর বুকটা ধকধক করে উঠল। আদিত্য ভাবল, এই জনমানবিহীন পাহাড়ি এলাকায় কামিনী ফুল এলো কোত্থেকে? দোতলার শেষ প্রান্তের ঘরটা আদিত্য বেছে নিল স্টুডিও করার জন্য। ঘরটা গোছাতে গোছাতে রাত প্রায় 11টা। বাইরে বাতাসের শো শো শব্দ বাড়ছে। পাহাড়ি ঝোড়ো বাতাস যেন অশরীরী কোনো কান্নার মতো জানালার গ্রিলে আছড়ে পড়ছে। আদিত্য চার ইজেলটা সেট করলো, একটা সাদা ক্যানভাস লাগিয়ে তুলি হাতে নিল। সে অরণ্যের একটা পোর্ট্রেট আঁকতে চায়। 3 বছর ধরে সে চেষ্টা করছে, কিন্তু প্রতিবার অরণ্যের মুখটা আঁকতে গেলেই তার হাত কেঁপে ওঠে। তুলিতে লাল রং ছোঁয়ালো সে। হঠাৎ মনে হলো ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। মোমবাতির শিখাটা থরথর করে কাঁপছে। আদিত্য খেয়াল করলো তার জানালার কাচের বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার রক্ত হিম হয়ে গেল। এটা দোতলা, জানালার বাইরে কোনো কার্নিশ নেই, তবে ওই ছায়াটা কার? আবঝা অন্ধকারে শুধু দেখা যাচ্ছে একটা নারী মূর্তি। পরনে সাদা শাড়ি, লম্বা চুলগুলো বাতাসে উঠছে। আদিত্য সম্মোহিতের মতো জানালার দিকে এগিয়ে গেল। ঠিক যখন সে হাত দিয়ে কাঁচটা মুছল, দেখল জানালার ওপাশে কেউ নেই, শুধু খা খা অন্ধকার আর বৃষ্টির শব্দ। মনের ভুল নিজেকে সান্ত্বনা দিয়ে সে আবার ক্যানভাসের সামনে বসলো। ঠিক তখনই তার কানে এলো একটা শব্দ। মনে হচ্ছে কেউ ঘরের কোনায় নখ দিয়ে দেওয়াল আঁচড় কাটছে।
আদিত্য টর্চ জেলে সেদিকে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। দেওয়ালের ওই কোণা থেকে লাল রঙের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। সে হাত দিয়ে ছুঁয়ে দেখলো ওটা রং নয়, টাটকা রক্ত। আর সেই রক্তের গন্ধে আছে তীব্র কামিনী ফুলের সুবাস। ভয়ে আদিত্যর কপাল ঘামতে শুরু করলো। সে দ্রুত নিজের ল্যাপটপটা খুলতে চাইলো কাউকে ফোন করার জন্য, কিন্তু ল্যাপটপের স্ক্রিনটা নিজে থেকেই জ্বলে উঠল। কোনো ইন্টারনেট নেই, কোনো কানেকশন নেই, কিন্তু স্ক্রিনে বড় বড় হরফে লেখা উঠছে, আদিত্য ফিরে যেও না, ওরা আমাকে খেয়ে ফেলছে, বাঁচাও আমাকে। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় আদিত্য দেখল তার সামনের সাদা ক্যানভাসে সে এখনো কোনো ছবি আঁকেনি, কিন্তু সেখানে একটা মানুষের হৃৎপিণ্ডের ছবি ফুটে উঠেছে। আর সে হৃৎপিণ্ডটা ধকধক করে কাঁপছে। ক্যানভাস থেকে চুইয়ে চুইয়ে রক্ত মেঝেতে পড়ছে। আদিত্য ছিটকে পেছনে সরে গেল। ঠিক তখনই তার কাঁধে কেউ একটা বরফ শীতল ঠান্ডা হাত রাখলো। কানের কাছে খুব চেনা এক নারী কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, তুমি কি আমার জন্য রক্তিম কৃষ্ণচূড়া আনোনি আদিত্য? আমি শিউরে পেছন ফিরলাম। সামনে কেউ নেই, কিন্তু মেঝের রক্তে ভেজা পায়ের ছাপ। সেই ছাপগুলো জানালার দিকে এগিয়ে গেছে। আদিত্য জানালার কাছে গিয়ে নিচে তাকাতেই দেখল নিচে বাগানের মাঝখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে একগুচ্ছ লাল কৃষ্ণচূড়া। মেয়েটি মুখ তুলল। বিদ্যুৎ চমকানোর আলোয় আদিত্যর কলিজাটা যেন ছিঁড়ে বের হয়ে এলো। ওটা অরুণী, কিন্তু অরুণীর চোখ দিয়ে জলের বদলে রক্ত ঝরছে, আর তার গলার হাড়টা থেকে একটা অদ্ভুত নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। হঠাৎ কেয়ারটেকারের রহমতের চিৎকার শোনা গেল নিচতলায়। ফালান দাদা বাবু, দরজা খুলবেন না, ও অরণ্য নয়, ওটা ওটা রহমতের কথা শেষ হলো না। একটা বীভৎস গোঙানি আর হাড় ভাঙার শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল। নিস্তব্ধতা নেমে এলো চারিদিকে। আদিত্য দেখল তার ঘরের দরজাটা বাইরে থেকে কেউ তালা মেরে দিয়েছে। ঘরের ভেতর থেকে কামিনী ফুলের গন্ধটা অসহ্যকর হয়ে উঠেছে। আদিত্য টেবিলের উপর রাখা তার স্কেচ বইটার দিকে তাকাতেই দেখল সেখান থেকে নিজে থেকে একটা ছবি আঁকা হয়ে গেছে। সেটা রহমত চাচার ছবি, কিন্তু ছবিতে রহমতের মাথাটা ধর থেকে আলাদা হয়ে আছে। ঠিক তখনই আদিত্যর ঘরের সিলিং থেকে টপ টপ করে রক্ত পড়তে শুরু করলো তার কপালে। সে উপরের দিকে তাকাতেই চিৎকার করে উঠল। সিলিংয়ে ঝুলছে রহমত চাচার নিথর দেহ, আর তার বুকের ওপর বসে আছে সেই সাদা শাড়ি পরা ছায়াটা, যার মুখটা এখন ধীরে ধীরে আদিত্যর দিকে ঘুরছে। ছায়াটার মুখ নেই, কোনো চোখ নেই, শুধু দুটো জল জল গর্ত, আর সে গর্ত থেকে ভেসে আসছে অরণ্যের কণ্ঠস্বর। আদিত্য, তুমি কি আমার ছবিটা শেষ করবে না? আদিত্য যখন জ্ঞান হারানোর উপক্রম, তখন দেখল তার ঘরের কোনায় রাখা সেই ক্যানভাসটা থেকে অরণ্যর হাত বেরিয়ে আসছে। সে তাকে টেনে ভিতরে নিয়ে যেতে চায়। বাইরে থেকে শোনা যাচ্ছে শত শত মানুষের পায়ের শব্দ। গ্রামের লোকগুলো কি তাতে বাঁচাতে আসবে, নাকি তারা কোনো ভয়ানক উৎসবের প্রস্তুতি নিচ্ছে? রক্তের প্রতিটি ফোঁটা যখন আদিত্যর কপালে আছড়ে পড়ছিল, তখন তার মনে হচ্ছিল এই বুঝি তার হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাবে। সিলিংয়ে রহমত চাচার নিথর দেহটা ঝুলছে, আর তার উপরে বসে থাকা সেই অবয়বটি, যার কোনো মুখ নেই, অথচ যার কণ্ঠস্বর হুবহু অরণ্যের মতো। ছবিটা কি শেষ করবে না আদিত্য? প্রশ্নটা বাতাসের মতো আদিত্যর কানের ভেতর দিয়ে মগজে গিয়ে বিঁধল। সে অমানসিক শক্তিতে নিজেকে টেনে তুলল এবং স্টুডিওর দরজাটা খোলার চেষ্টা করল, কিন্তু দরজাটা যেন দেওয়ালের সাথে মিশে গেছে। কোনো হাতল নেই, কোনো ফাঁক নেই। হঠাৎ ঘরের আলোটা একবার দপ করে জ্বলে উঠে নিভে গেল।
ঘুটঘুটে অন্ধকার, শুধু শোনা যাচ্ছে রহমত চাচার ঝুলন্ত শরীরের দুলনির শব্দ। আদিত্য পকেট থেকে কাপা হাতে ফোনটা বের করলো। ফোনের টর্চটা জ্বালতে তার কলিজা শুকিয়ে গেল। সিলিংয়ে কেউ নেই, রহমত চাচার লাশটা উধাও, এমনকি এক ফোঁটা রক্তও কোথাও লেগে নেই। পুরো ঘরটা একদম পরিপাটি, যেন কিছুই হয়নি। বিভ্রম, সব কি তবে আমার মনের ভুল? আদিত্য বিড়বিড় করে উঠল, কিন্তু তার ভুল ভাঙল যখন সে ক্যানভাসের দিকে তাকালো। সেই হৃৎপিণ্ডের ছবিটা এখনো আরো স্পষ্ট। ক্যানভাসের নিচে মেঝের উপর পড়ে আছে একটি নীল রঙের পাথরের লকেট। আদিত্যর বুক কেঁপে উঠল। এটা সেই লকেট যেটা সে অরণ্যকে তাদের পরিচয়ের প্রথম বর্ষপূর্ণিতে উপহার দিয়েছিল। লকেটটা হাতে নিতেই সেটা বরফের মতো ঠান্ডা হলো। লকেটের ভেতরটা খুলতেই আদিত্য দেখল সেখানে তাদের দুজনের ছবির বদলে একটা ছোট কাগজে ভাঁজ করা। তাতে অতি ক্ষুদ্র অক্ষরে লেখা, ওরা মাটির নিচে হাসছে, কৃষ্ণচূড়া গাছের গোড়ায় তাকাও। আদিত্য আর এক মুহূর্ত ওই ঘরে থাকতে পারল না। এবার অলৌকিকভাবে দরজাটা সহজেই খুলে গেল। সে দৌড় দিতে নেমে এলো। বাইরের সৃষ্টি থেমে গেছে, কিন্তু কুয়াশা এত ঘন যে হাত বাড়ালে হাত দেখা যায় না। টর্চের আলোয় ফেলে যে বাগানের সেই বিশাল কৃষ্ণচূড়া গাছটার এদিকে দিয়ে চলে আসবে, গাছটার নিচে যেতেই তার নাকে এলো সেই তীব্র কামিনী ফুলের সুবাস। কিন্তু আশেপাশে কোনো কামিনী গাছ নেই। আদিত্য খেয়াল করলো কৃষ্ণচূড়া গাছের গোড়ার মাটিটা আলগা। কেউ যেন সম্প্রতি এখানে গর্ত খুঁড়েছিল। সে হাতের কাছে পড়ে থাকা একটা ভাঙা বেলচা দিয়ে মাটি সরাতে শুরু করলো। কয়েক ফুট ঘুরতেই শক্ত কিছু একটাতে বেলচাটা আটকেল। মাটি সরাতে বেরিয়ে এলো একটা পুরনো কাঠের বাক্স। বাক্সের উপর খোদাই করা আছে নাম ঈশানী। আদিত্যের কপালে ভাঁজ করা অরুণীর লকেটের ভেতর এই ঈশানী নামের বক্সের হৃদয়টি কেন? সে বাক্সটা খুলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একজোড়া ঠান্ডা হাত আর এসে চেপে ধরল। নামটা উচ্চারণ করুন আদিত্য, করলে সে চলে যাবে। গলাটা নারী কণ্ঠের, কিন্তু এতে অরণ্যের সেই নিঃস্নগ্ধতা নেই। আদিত্য হাত দুটো ছড়িয়ে পিছন ফিরে দেখলো এক তরুণী দাঁড়িয়ে আছে। পরনের সাধারণ পাহাড়ি পোশাক, চোখে এক অদ্ভুত বিস্ময়তা। আপনি কে? আদিত্যর কণ্ঠে আতঙ্ক। আমি এ বাড়ির কেউ নই, আবার আমি এ বাড়ির সব। আমার নাম রূপসা। আমি আপনাকে সাবধান করতে এসেছি। রহমত চাচা মারা যাননি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আপনি যা খুঁজছেন তা এই বাক্সে নেই, তা আছে আপনার আঁকা ছবির মধ্যে। রূপসার কথাগুলো আদিত্যর মাথায় তালগোল পাকিয়ে দিল। রূপসা আবার বলল, এই গ্রামের একটা নিয়ম আছে, প্রতি পূর্ণিমায় এই বাড়িটা তার নিজের বলি হুজে নেয়। অরুণী দিদিও সেই বলির শিকার হতে চেয়েছিলেন, কিন্তু কিন্তু কি? ও অরণি কোথায়? আদিত্য রূপসার কাঁধ ধরে ঝাঁকতে লাগলো। রূপসা শুধু অন্ধকারের দিকে আঙুল নির্দেশ করলো। আদিত্য দেখলো কুয়াশার আড়াল থেকে 4-5 জন মানুষ মশাল হাতে বাড়ির দিকে এগিয়ে আসছে। তাদের মুখে অশুভ এক তান্ত্রিক মুখোশ। রূপসা ফিসফিস করে বলল, গ্রামের লোকগুলো আসছে, ওরা ভাবছে আপনি সেই শুদ্ধ আত্মা যাকে দিয়ে অরুণীর অপূর্ণ ছবিটা শেষ করানো যাবে। ছবি শেষ হওয়া মানে আপনার মৃত্যু। পালান। আদিত্য দৌড়ে ঘরে ফিরে গেল এবং দেখলো তার সেই স্টুডিওর ক্যানভাসে এখন আর হৃৎপিণ্ড নেই। সেখানে ফুটে উঠেছে তার নিজের একটি পোর্ট্রেট, যেখানে তার গলায় একটা ফাঁসির দড়ি পরানো, আর ছবির নিচের কোনায় রক্তের লেখা, আগামীকাল রাত 12টা। মশালগুলোর আলো জানালার কাছ পেয়ে ভেতরের দেওয়ালে অদ্ভুত সব ছায়া তৈরি করছে। আদিত্য জানলার পর্দাটা স্লাইড করে সরিয়ে সামান্য ফাঁক দিয়ে নিচে তাকালো। গ্রামের লোকগুলো অন্তত 10-12 জন হবে, বাড়ির চারপাশটা ঘিরে ফেলেছে।
সবার মুখে কাঠের তৈরি বিভংস সব মুখোশ, কোনোটা শিয়ালের মতো, কোনোটা হাঁ করা অশুভ দানবের মতো। তাদের হাতের মশাল থেকে নির্গত ধোঁয়া কুয়াশার মধ্যে মিশে এক দাম্পত্য করা পরিবেশ তৈরি করছে। ওরা জেনে গেছে, রূপসা ফিসফিস করে বলল, ওরা জেনে গেছে আপনি মাটির তলায় সেই বাক্সটা ছুঁয়েছেন। আদিত্য সেই ঘুরিয়ে রূপসার মুখোমুখি হলো। তার মাথায় 1000টা প্রশ্ন। হাত চেপে ধরে তীক্ষ্ণ গলায় বলল, কারা ওরা, আর অরণ্যের সাথে ওদের কি সম্পর্ক? কিন্তু এখন যুক্তি চেয়ে বাঁচার তাগিদ বেশি। সে রূপসার হাত চেপে ধরে তীক্ষ্ণ গলায় বলল, ওরা কারা? আমাকে সত্যিটা বলো, নয়তো আমরা কেউই আজ। এই গ্রামটা সাধারণ কোনো গ্রাম নয় আদিত্য বাবু। বছরের পর বছর এখানে রক্তিম কৃষ্ণচূড়া পুজো হয়। গ্রামবাসী বিশ্বাস করে এই নীলকুঠির নিচে একজন দেবী বন্দী আছেন। সেই দেবীকে শান্ত রাখতে হলে প্রতি 3 বছর একজন পবিত্র আত্মার শিল্পী লাগে, যে তার রক্ত দিয়ে দেবীর অসম্পূর্ণ ছবিটা শেষ করবে। তিনি 3 বছর আগে ও রবণীর দিদিকে এনে দিয়েছিল। কিন্তু অরণি দিদি শিল্পী ছিলেন না, তিনি ছিলেন কেবল টোপ, আপনাকে এখানে আনার টোপ। আদিত্যর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার মানে 3 বছর ধরে চলে চলা এ হাহাকার, অরণ্যের নিখোঁজ হওয়া সবটাই একটা নীল নকশার অংশ। তাকে এই জন্য গ্রামে টেনে আনার জন্য অরণ্যকে ব্যবহার করা হয়েছে। তবে কি অরণ্য বেঁচে আছে? আদিত্যর কণ্ঠে আশার চেয়ে হাহাকার বেশি। রূপসা উত্তর দেওয়ার আগেই নিচতলার মূল দরজাটা প্রচণ্ড জোরে আছড়ে পড়ার শব্দ হলো। কেউ একজন ভারী বুট পরে কাঠের সিঁড়ি পেয়ে উপরে উঠে আসছে। আলমারির দেওয়ালে কোনো প্লাস্টার নেই, সেখানে ছোট ছোট কয়েকশো কামিনী ফুলের চারা লাগানো, যেগুলো দেয়াল ফুঁড়ে বের হয়েছে, আর সেই চারাগুলো শিকড় থেকে চুইয়ে পড়ছে লাল রক্ত। কামিনী ফুলের সে তীব্র গন্ধ এখন আর সুগন্ধ নয়, তা পচা লাশের গন্ধের মতো নাকে বিচ্ছে। হঠাৎ দরজার উপাস থেকে একটা গম্ভীর গম্ভীর গলা শোনা গেল, আদিত্য, দরজা খোলো। তোমাকে রং তৈরি করে লগ্ন বয়ে যাচ্ছ। আদিত্য চিনতে পারলো গলাটা, ওটা রহমত চাচার গলা। কিন্তু রহমত চাচাকে সে একটু আগেই সিলিংয়ে ঝুলতে দেখেছিল। তবে কি সে যা ইচ্ছে যা দেখছে সবটাই মায়া, নাকি বাড়ির ভেতর মৃত্যু আর জীবনের কোনো সীমারেখা নেই? পালান, পেছনে জানলাগুলো দিয়ে ঝাঁপ দিন। রূপসা চিৎকার করে উঠল। আদিত্য, পিছনে জানলাটা খুলুন। নিচে ঘন জঙ্গল আর অন্ধকার, কিন্তু বাঁচার জন্য অন্য কোনো পথ নেই। সে যখন ঝাঁপ দিতে যাবে, ঠিক তখন তার চোখে এলো সে পুরনো কাঠের বাক্সটার দিকে, যেটা সে বাগান থেকে নিয়ে এসেছিল। বাক্সটা তখন নিজে থেকে সামান্য খোলা, ভিতর থেকে একটা অদ্ভুত নীলাভ আলো বিচ্ছুরিত হচ্ছে। আদিত্য কি ভেবে বাক্সটা তুলে নিল এবং রূপসাকে বলল, তুমি আগে নামো। রূপসা মাথা নাড়ল। আমি আমি পারবো না। আমি ওদের একজনই হতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আপনি যান, বাক্সটা হারাবেন না। ওটাই ঈশানীর একমাত্র স্মৃতি। আদিত্য আর দেরি করলো না, সে জানালা দিয়ে পাইপ বেয়ে নিচে নেমে গেল। জঙ্গলের ভেজা ঝোপঝাড়ের মধ্য দিয়ে সে দৌড়তে শুরু করলো। পেছনে মশালের আলো আর মানুষের চিৎকার ক্রমে মিলিয়ে যাচ্ছে, কিন্তু বনের স্তব্ধতা তার চেয়েও বেশি ভয়ঙ্কর। দৌড়তে দৌড়তে সে একটা জায়গায় এসে থামলো। সামনে একটা বিশাল কৃষ্ণচূড়া গাছ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গাছে একটি পাতা নেই, কেবল থোকায় থোকায় লাল টকটকে ফুল ফুলে আছে। মধ্যরাতে এই অন্ধকারে ফুলগুলো যেন আগুনের মতো জ্বলছে। গাছের নিচে কেউ একজন বসে আছে, সাদা শাড়ি, লম্বা দাড়ি। অরণি, আদিত্য অস্ফুটে ডাকলো। সেই নারী মূর্তি ধীরে ধীরে মুখ ফেরালো। না, এ অশরীর নয়, এর মুখটা অদ্ভুত সুন্দর, কিন্তু পাণ্ডুর সাদা, তার চেয়েও মানে দুটো সম্পূর্ণ নীল। ঈশানী? আদিত্য প্রশ্ন করল। মেয়েটি হাসলো।
সে হাসিতে কোনো শব্দ নেই, কেবল এক অদ্ভুত হাহাকার। সে তার হাততালিটা বাড়িয়ে দিল আদিত্যের দিকে। তার হাতের তালুতে ব্লেড দিয়ে কাটা এক নিষিদ্ধ চিহ্ন, যেটা আমাকে তার রহস্যময় ক্যানভাসে দেখিয়েছিলে। ওই সে তোমাকে খুঁজছে আদিত্য, ঈশানী ফিসফিস করে বলল। অরণি তোমাকে খুঁজছে, কিন্তু অরণির ভিতরে এখন অরণি নেই। সে এখন দেবদেবীর আধার। তুমি যদি তার ছবি শেষ করো তবে তার চিরকালের জন্য দানব হয়ে যাবে, আর যদি শেষ না করে তবে এই গ্রাম তোমাকে জ্যান্ত কবর দেবে। আদিত্য বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তার সামনে এখন দুই পথ, একদিকে হারানো তার প্রেম, যা এখন অন্যদিকে অশুভ শক্তিতে রূপান্তরিত, অন্যদিকে এক নিশ্চিত মৃত্যু। হঠাৎ জঙ্গলের চারপাশ থেকে সেই মুখোশধারী মানুষগুলো বেরিয়ে এলো। তারা একটা বৃত্ত তৈরি করে আদিত্যকে ঘিরে ফেলল। সবার হাতে ধারালো দা আর মশাল। তাদের মাঝখান থেকে বেরিয়ে এলেন রহমত চাচা। তার পরনে এখন রক্তলাল আলখেল্লা। আদিত্যবাবু, শিল্পী হতে চেয়েছিলেন না? আজ আপনার জীবনের শ্রেষ্ঠ কাগজটা করবেন। নিজের রক্ত দিয়ে অরণ্যের হৃৎপিণ্ড আঁকবেন। দেখুন, আপনার হৃৎপ্রেমিকা আপনার জন্যই অপেক্ষা করছে। ভিড়টা সরে গেল। আদিত্য দেখল মশালের আলোয় 4-5 জন লোক একটা বড় পালকি বয়ে আনছে। পালকির পর্দা সরিয়ে যা বেরিয়ে এলো তা দেখে আদিত্যর হাত থেকে ঈশানীর বাক্সটা পড়ে গেল। পালকির ভেতরে অরণি বসে আছে, কিন্তু তার শরীরটা পাথরের মতো শক্ত। শক্ত গায়ের চামড়া ফেটে গিয়ে সেখান থেকে কৃষ্ণচূড়া ডালপালা বের হচ্ছে। তার চোখ দুটো খোলা, কিন্তু সেখানে কোনো প্রাণ নেই। সে কেবল এক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে আছে। আকো আদিত্য, আকো। চারপাশ থেকে মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে উঠে আসতে লাগলো। আদিত্যর অবচেতন মন যেন কাজ করা বন্ধ করে দিল। সে দেখলো তার ব্যাগ থেকে তুলি আর রং নিচে থেকে বেরিয়ে আসছে, কিন্তু লাল রঙের টিউবটা থেকে কোনো রক্ত বেরোচ্ছে না। রহমত চাচা এগিয়ে এসে আদিত্যর হাতে একটা ধারালো ছুরি দিয়ে দিলেন। রং নেই আদিত্য। শিল্পী তার রক্ত দিয়ে শিল্পীকে অমর করে। নিজের কবজিটা কাটুন আর অরণ্যের বুকের উপর শূন্যস্থানটা রাখুন। আদিত্য যখন ছুরিটা নিজের হাতের উপর চেপে ধরেছে, ঠিক তখনই ঈশানীর সেই বাক্সটা থেকে একটা বিকট শব্দ হলো। বাক্সটা ফেটে গিয়ে সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। ধোঁয়ার মাঝে আদিত্য দেখতে পেল অরণ্যের সেই শেষ চিঠিটা, যা সে 3 বছর আগে লিখেছিল। চিঠির অক্ষরগুলো এখন বাতাসে ভাসছে। আদিত্য, ছবিটা শেষ করো না, ওটা আমি নই। আদিত্য চেতনা ফিরে এলো। সে ছুরিটা ফেলে দিয়ে অরুণের দিকে তাকালো। সে বুঝতে পারলো এই পালকিতে থাকা মূর্তিটা কোনো মায়া, আসল রূপে এখনো বন্দি। আদিত্য চিৎকার করে বলল। মুহূর্তের মধ্যে চারপাশটা শান্ত হয়ে গেল। মশালগুলো নিভে গেল এক এক করে। রহমত চাচার মুখে কুরু হাসি ফুটে উঠল। তবে তাই হোক, শিল্পীর বদলে এবার হবে বিসর্জন। হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো। কৃষ্ণচূড়া গাছটার নিচ থেকে শত শত কঙ্কালসার হাত বেরিয়ে এসে আদিত্যের পা জড়িয়ে ধরল। আদিত্য দেখলো ঈশানী অদৃশ্য হয়ে যাচ্ছে, আর অরণ্যের সেই পাথুরে মূর্তিটা ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে। কিন্তু তার অবয়বটা এখন মায়ার নয়, এক ভয়ঙ্কর রাক্ষসীর। মাটি ধসে আদিত্য একটা গভীর সুড়ঙ্গের মধ্যে পড়ে যেতে লাগলো। পড়তে পড়তে সে দেখলো সুড়ঙ্গের দেওয়ালে অগণিত মানুষের কঙ্কাল গেঁথে রাখা আছে, আর একদম নিচে কঙ্কালের অন্ধকারে কেউ একজন শিকল নাড়ার শব্দ করছে এবং করুণ স্বরে ডাকছে, আদিত্য, আমাকে বাঁচাও, ওরা আমাকে খেয়ে ফেলছে। আদিত্য। গলাটা একদম আসল অরুণীর। তবে কি আসল অরুণী এই সুড়ঙ্গের নিচে বন্দি? আর উপরে যে অরুণীকে দেখলাম সেটা কে? আজকের গল্পটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সবার সাথে শেয়ার করে দিও। তোমরা গল্প শুনতে থাকো, সঙ্গে থাকো। তোমরা অবশ্যই কমেন্ট করো, আর কমেন্ট করলে আমাদের পরবর্তী গল্প বানাতে আমরা খুব আগ্রহী। তোমাদের সাথে তোমাদের পরিবার স্ক্যারি গপ্পতে।